আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এবং কূটনৈতিক পাড়ায় রীতিমতো এক কথায় ঝড় তুলেছে। বিষয়টি আর কিছু নয়, দীর্ঘ সময় পর, যা বলা ভালো, 5ই আগস্টের পর এই প্রথম আমরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি আনুষ্ঠানিক অডিও বার্তা শুনতে পেলাম। গত প্রায় 1.5 বছর ধরে তিনি দিল্লির আশ্রয়ে আছেন, কিন্তু এতদিন তার কোনো পাবলিক স্টেটমেন্ট বা সরাসরি কোনো অডিও বার্তা আমরা সেভাবে পাইনি, যা কোনো আনুষ্ঠানিক মঞ্চে প্রচারিত হয়েছে। কিন্তু 23শে জানুয়ারি দিল্লিতে ঘটে যাওয়া ঘটনাটি সেই নীরবতা ভেঙে দিয়েছে। এই বিষয়টি নিয়ে আজকে আমরা একেবারে গভীরে গিয়ে আলোচনা করব। আসলে এই ঘটনার পেছনে কি শুধুই একটি অডিও বার্তা প্রচার করা উদ্দেশ্য ছিল, নাকি এর পেছনে আরো গভীর কোনো রাজনৈতিক এবং কূটনৈতিক সমীকরণ কাজ করছে? চলুন তাহলে ধাপে ধাপে পুরো বিষয়টি বিশ্লেষণ করা যাক এবং জানা যাক। শুরুতেই বলে রাখি, 23শে জানুয়ারি দিল্লিতে সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ বা বাংলাদেশের গণতন্ত্র বাঁচাও শীর্ষক একটি অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানটির আয়োজন করেছিল সাউথ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব। বুঝতেই পারছেন, জায়গাটা দিল্লি, আর অডিয়েন্স হচ্ছে সব বিদেশি সাংবাদিকরা। ঠিক সেখানেই শেখ হাসিনার প্রায় 10.5 মিনিটের একটি অডিও বক্তব্য প্রচার করা হয়। এখন প্রশ্ন আসতেই পারে, হঠাৎ করে এই সময়টাকে কেন বেছে নেওয়া হলো? সামনেই কিন্তু নির্বাচন, আর তার ঠিক 20 থেকে 21 দিন আগে এই বার্তা আসাটা কি শুধুই কাকতালীয়? বিশ্লেষকরা কিন্তু তা মনে করছেন না, বরং তারা মনে করছেন এই টাইমিংটা অত্যন্ত সুপরিকল্পিত এবং ওয়েল প্ল্যান্ড। শেখ হাসিনা তার এই দীর্ঘ অডিও বার্তায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি শুরুতেই জুলাই আন্দোলনের সময় যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো তদন্ত নিয়ে কথা বলেছেন। তবে এখানে একটা টুইস্ট আছে। তিনি এই তদন্ত জাতিসংঘের অধীনে নতুন করে এবং সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে করার আহ্বান জানিয়েছেন। দেখুন, আপনারা যারা রাজনৈতিক খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে এতদিন এই তদন্ত বা বিচার নিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক চলছে। শেখ হাসিনা দাবি করেছেন বর্তমানে যে তদন্ত বা বিচার প্রক্রিয়া চলছে তা নিরপেক্ষ নয়। তার মতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দিয়ে কেবল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা, সেই আস্থা ফিরিয়ে আনা সম্ভব। শেখ হাসিনা তার বক্তব্যে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেছেন। এখানে তিনি পরিষ্কারভাবেই বলেছেন যে এই সরকারকে না সরানো পর্যন্ত বাংলাদেশে কোনো সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এই পয়েন্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগের পক্ষ থেকে বা শেখ হাসিনার দিক থেকে নো ভোট বা ভোট বর্জনের একটা ডাক আসছিল। সেখানে কি বলা হচ্ছিল? বলা হচ্ছিল ব্যালটে নেই নৌকা, বুথ থাকবে ফাঁকা। কিন্তু এই 23শে জানুয়ারির বক্তব্যে তিনি কিন্তু সরাসরি ভোট বর্জনের কোনো কথা বলেননি, বরং তিনি ফোকাস করেছেন এই সরকারের অধীনে নির্বাচন কেন সুষ্ঠু হবে না সেই যুক্তির উপর। তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে সেটা কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য হবে না, এবং আওয়ামী লীগও কিন্তু এটাই চায়। বিশ্লেষকরা এখানে মনে করছেন এটা তার রাজনৈতিক কৌশলের একটা বড় পরিবর্তন। তিনি এখন আর শুধু কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন না, তিনি এখন আন্তর্জাতিক সম্প্রদায়, বাংলাদেশ সেনাবাহিনী এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে কিন্তু বার্তা দিচ্ছেন। দেখুন, এই অডিও বার্তায় তিনি মূলত 5টি সুনির্দিষ্ট পয়েন্ট বা দফা কিন্তু তুলে ধরেছেন। চলুন এই পয়েন্টগুলো একটু গভীরভাবে জেনে আসি। প্রথমত, তিনি
অবৈধ সরকারকে অপসারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার করার কথা বলেছেন। তার মতে বর্তমান সরকার অগণতান্ত্রিক এবং এই সরকারের অধীনে গণতন্ত্র কোনোভাবেই নিরাপদ নয়। দ্বিতীয়ত, তিনি প্রতিদিনের সহিংসতা বন্ধ করা এবং অর্থনীতিকে উন্নত করার কথা বলেছেন। আমরা জানি গত কয়েক মাসে দেশের অর্থনীতি এবং আইন শৃঙ্খলা নিয়ে মানুষের মনে নানা ধরনের প্রশ্ন আছে। শেখ হাসিনা কিন্তু সেই জায়গাতেই অত্যন্ত গুরুতরভাবে হিট করেছেন। তৃতীয়ত, তিনি বলছেন তিনি ধর্মীয় সংখ্যালঘু নারী এবং মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে কিন্তু বেশ আলোচনা হচ্ছে এবং শেখ হাসিনা এই সেন্সিটিভ ইস্যুটাকে তার বক্তব্যের অন্যতম হাতিয়ার হিসেবে কিন্তু ব্যবহার করেছেন। চতুর্থত যে বিষয়টি তিনি সামনে এনেছেন সেটি হচ্ছে বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনা এবং পঞ্চমত সেই জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবি। মজার ব্যাপার হলো এই 5টি পয়েন্টের কোথাও কিন্তু তিনি আগের মতো ভোট বর্জনের কোনো কথা বলেননি, বরং তিনি সেনাবাহিনীকেও একটি বার্তা দিয়েছেন। তিনি সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা বিভাজনমূলক কর্মকাণ্ড নির্মূলে সহায়তা করে এবং দেশকে ঐক্যবদ্ধ করে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সেনাবাহিনীর প্রতি সাবেক প্রধানমন্ত্রীর এমন আহ্বান কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। একদিকে জাতিসংঘ, অন্যদিকে সেনাবাহিনী আর দেশের মানুষ, এই তিনটি পক্ষের কাছেই তিনি তার বার্তা কিন্তু পৌঁছে দিতে চেয়েছেন। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। এই অডিও বার্তা প্রচারের ঠিক কয়েক ঘন্টা আগেই ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে শেখ হাসিনার একটি দীর্ঘ সাক্ষাৎকার কিন্তু প্রকাশিত হয়। সেখানেও তিনি অনেক খোলামেলাভাবে কথা বলেছেন। এই সাক্ষাৎকারে তিনি 2024 সালের আন্দোলনের সময় প্রতিটি প্রাণহানির জন্য কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে তিনি একই সাথে অভিযোগ করেছেন যে এই সহিংসতার বিচারিক তদন্তকে এখন সীমিত করে নাকি ফেলা হয়েছে এবং তিনি এই পরিস্থিতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি দায়ী করেছেন। এখানে শেখ হাসিনা বলছেন আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আসলে রূপান্তরের মূলকে কর্তৃত্ববাদ। অর্থাৎ তিনি বলতে চাইছেন সংস্কারের নামে যা হচ্ছে তা আসলে এক ধরনের ফেসিবাদী একনায়কতন্ত্র। শেখ হাসিনা দ্য প্রিন্টকে বলেছেন তার দলকে নিষিদ্ধ করা বা নির্বাচনের বাইরে রাখা মানে হলো বাংলাদেশের কয়েক কোটি ভোটারের ভোটাধিকার কেড়ে নেয়া। এখানে শেখ হাসিনা দাবি করছেন এই পরিস্থিতিতে যদি নির্বাচন হয় তবে তাকে কোনোভাবেই মুক্ত, সুষ্ঠু বা বৈধ বলা যাবে না। তার যুক্তি হলো ভোটারদের পছন্দের দল বেছে নেওয়ার স্বাধীনতা এই নির্বাচনে থাকবে না। কাউকে জোর করে বা ভয় দেখিয়ে অন্য কোনো দলে ভোট দিতে বাধ্য করাটা গণতন্ত্র হতে পারে না। তিনি এটাও দাবি করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার জানে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হলে তারা বিপুল জনসমর্থন পাবে আর সেই ভয় থেকেই তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে বা নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। এখন একটু কূটনৈতিক দিকটা দেখা যাক। আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে শেখ হাসিনা দিল্লিতে আছেন। এতদিন ধরে ভারত সরকার তাকে কোনো পাবলিক প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দেয়নি। এমনকি কিছুদিন আগে আওয়ামী লীগ নেতারা দিল্লিতে প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে এসে সেটা বাতিল হয়ে যায়। আমরা কিন্তু এ বিষয়ে ব্যাপক আলোচনাও করেছি। শোনা যায় দিল্লির বাংলাদেশ হাই কমিশন আপত্তি জানিয়েছিল এই বিষয়ে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাকে সায় দেয়নি। তাহলে প্রশ্ন হলো মাস কয়েকের ব্যবধানে এমন কি ঘটলো যে খুদ ভারত সরকার এখন শেখ হাসিনার অডিও বার্তা প্রচারের সুযোগ দিচ্ছে, তাও আবার বিদেশি সাংবাদিকদের সামনে, নামি বেনামি সংবাদপত্র কিংবা গণমাধ্যমের উপস্থিতিতে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে এর পেছনে গত কয়েক সপ্তাহে আন্তর্জাতিক মহলে বেশ কিছু বৈঠকের প্রভাব থাকতে পারে। বাংলাদেশ নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে যে সমঝোতা বা আলোচনা হয়েছে তার একটা প্রতিফলন আমরা এই ঘটনায় দেখতে পাচ্ছি। ভারত সরকার হয়তো পরিস্থিতি বিবেচনা করে তাদের কৌশলে পরিবর্তন আনছে। এতদিন তারা শেখ হাসিনাকে একেবারে চুপ করিয়ে রেখেছিল, কিন্তু এখন হয়তো তারা মনে করছে যে তাকে কিছুটা কথা বলার সুযোগ দেওয়া দরকার। বিশেষ করে নির্বাচনের আগে তার এই বার্তা প্রচারের সুযোগ দেওয়াটা ভারতের পক্ষ থেকে একটা সিগন্যালও কিন্তু হতে পারে। দেখুন, এখানে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার এই পদক্ষেপটি তার রাজনৈতিক তৎপরতার তৃতীয় ধাপ। প্রথম ধাপে তিনি শুধু দলের নেতাকর্মীদের সাথে ফোনে কথা বলতেন, যা লিক হতো। দ্বিতীয় ধাপে তিনি কিছু আন্তর্জাতিক মিডিয়া সাক্ষাৎকার দিয়েছেন। আর এই তৃতীয় ধাপে তিনি সরাসরি অডিও বার্তার মাধ্যমে একটি আনুষ্ঠানিক বক্তব্য দিলেন, যেখানে তিনি 5 দফার মতো একটি রাজনৈতিক রূপরেখাও কিন্তু তুলে ধরলেন। এবং এই বক্তব্যের শেষ দিকে কিন্তু তিনি আন্দোলনে নামারও একটা ইঙ্গিত দিয়েছেন। তিনি দেশের মানুষকে এই পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এখন প্রশ্ন হলো, এরপর কি? দিল্লি থেকে কি শেখ হাসিনাকে আরো বেশি সক্রিয় হতে আমরা দেখতে পাবো? কূটনৈতিক পাড়ায় এখন জোর গুঞ্জন চলছে যে ভারত সরকার কি তাকে ভিডিও বার্তা বা লাইভ সম্প্রচারের সুযোগ দেবে কিনা এই বিষয়ে। 23শে জানুয়ারির এই অনুষ্ঠানের পর ভারতের উচ্চ মহলে নাকি বেশ কয়েকটি বৈঠক হয়েছে। সেখানে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। অনেক বিশ্লেষক মনে করছেন খুব শীঘ্রই যদি আমরা শেখ হাসিনাকে ভিডিও বার্তায় বা সরাসরি কোনো অনুষ্ঠানে বক্তব্য দিতে দেখি, তবে অবাক হওয়ার আসলে কিছু থাকবে না। কারণ রাজনীতিতে টাইমিং খুব গুরুত্বপূর্ণ। আর বর্তমান পরিস্থিতিতে যা মনে হচ্ছে সেই টাইমিংটা এখন তার পক্ষে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। তবে এর উল্টো পিঠও আছে। বাংলাদেশ সরকার কিন্তু এই বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ইতিমধ্যে কিন্তু পরিষ্কার করেই বলেছেন যে বাংলাদেশ সরকার চায় না শেখ হাসিনা ভারতে বসে কোনো বিবৃতি দিক বা রাজনৈতিক তৎপরতা চালাক। কিন্তু ভারত সরকার কেন এই সুযোগ দিল সেটা নিয়ে ঢাকারও নিশ্চয়ই নিজস্ব একটি বিশ্লেষণ আছে। আসলে পুরো বিষয়টি এখন আর শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে কোনোভাবেই সীমাবদ্ধ নেই। এটি এখন একটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির অংশ হয়ে দাঁড়িয়েছে। দেখুন, এই পুরো ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনা নিজেকে পুনরায় কিন্তু প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন, এটা স্পষ্ট। তিনি তার দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে চাইছেন, আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন এবং একই সাথে বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তাদের চাপে ফেলতে চাইছেন। তার বক্তব্যের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য খুব মেপে মেপে বলা। তিনি জানেন কোথায় আঘাত করতে হবে, কোন সেন্টিমেন্টকে কাজে লাগাতে হবে। সংখ্যালঘু নির্যাতন, জঙ্গিবাদের উত্থান এবং বিদেশি শক্তির হস্তক্ষেপ, এই বিষয়গুলো তিনি বারবার সামনে আনছেন, কারণ এগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে খুব স্পর্শকাতর বিষয়। সুতরাং সব মিলিয়ে আমরা বলতে পারি যে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আমরা যেভাবে ভেবেছিলাম বা কিছুদিন পূর্বে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার আল জাজিরাতে দেওয়ার পর আমরা যেমনটি ভেবেছিলাম যে শেখ হাসিনা অবসরে চলে যাবেন, তেমনটি কিন্তু আসলে দেখা যাচ্ছে না। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং যে দিকহারা আওয়ামী লীগ রয়েছে সেই আওয়ামী লীগকে নিয়ে আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার চেষ্টায় ব্যাপকভাবে লিপ্ত। এবং উনার বক্তব্য থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে উনি কোনো অংশে কিন্তু নীরবে বসেনি। আন্তর্জাতিক বলুন কিংবা অভ্যন্তরীণ রাজনীতি, অর্থাৎ উনার দলীয় নেতা কর্মীদের বিষয়ে বলুন, সব বিষয়ে কিন্তু উনি সরব আছেন এবং একটি সুযোগের অপেক্ষায় আছেন। এবং সেই সুযোগটি যখন আসবে তখনই সর্বশক্তি প্রয়োগ করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ পুনরায় ফিরে আসবে।
এবং যারা ভাবছেন যে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ ফিরে আসা অনেক দূরের ব্যাপার বা বহু বহু বছর পরের ব্যাপার, আমি কিন্তু মনে করছি বিগত 16-17 মাসে আওয়ামী লীগ যেভাবে কামব্যাক করেছে এবং বর্তমান সময়ে শেখ হাসিনা যেভাবে আন্তর্জাতিক মহলে সরবর উপস্থিতি দেখাচ্ছেন, তাতে আওয়ামী লীগের ফিরে আসা কিন্তু বেশ দূরে নয়। এটি সহসাই হতে চলেছে এবং আমাদের চোখের সামনেই অতি দ্রুত এটি ঘটবে বলে মনে হচ্ছে। যাই হোক, এতক্ষণ আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।